যারা অ্যারেস্ট হয়েছিলেন অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, অধিকাংশ মুক্তিযোদ্ধা, একমাত্র আমি মুক্তিযোদ্ধা ছিলাম না। হ্যাঁ, আর অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মনে করি এটা মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হয়েছে এবং এই অসম্মানের জবাব নিশ্চয়ই আপনারাও দিবেন, এই বাংলাদেশের মানুষরাও দিবেন। এটা তো বলার অপেক্ষা রাখে না। যেখানে ৭১-এর মঞ্চের নামে ৭১ মঞ্চ, সেখানে যেহেতু মব সৃষ্টি করা হয়েছে, এটা বলার অপেক্ষাই রাখে না যে ৭১-কে তারা চায় না। যে কাদের সিদ্দিকীর ভাই, মানে কি লতিফ সিদ্দিকীর কথা বলছেন? হ্যাঁ, মানে প্রাক্তন মন্ত্রী, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর কথা বলছেন। উনি মঞ্চ ৭১-এর একটা প্রোগ্রামে ছিলেন, উনি দাওয়াতপ্রাপ্ত অতিথি ছিলেন। উনি দাওয়াতপ্রাপ্ত অতিথি ছিলেন। মঞ্চ ৭১ থেকে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল অনুষ্ঠানে অতিথি হিসেবে। আমরাও সেখানে অতিথি ছিলাম এবং শ্রোতা ছিলাম, শ্রোতা এবং অতিথি। বিষয়টা হচ্ছে এরকম যে ওখানে মঞ্চ ৭১-এর যে মূল বিষয় ছিল সেটা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর কামাল হোসেনকে প্রধান অতিথি করে জেডাই খান পান্না সভাপতিত্বে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। ঘটনাক্রমে ডক্টর কামাল হোসেন সেখানে উপস্থিত হতে পারেননি এবং জেডাই খান পান্নাও অসুস্থতার কারণে সেখানে থাকতে পারেননি। কিন্তু লতিফ সিদ্দিকী যথাসময়ে সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা কৃষক শ্রমিক জনতা লীগ মনে করেছি যে লতিফ সিদ্দিকী যেহেতু মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং সেই যেহেতু এখানে আসছে, সেহেতু আমাদের দায়িত্ববোধ থেকে আমরা সেখানে গিয়েছি। এবং যাওয়ার পরে অনুষ্ঠান যখন চলছে ঠিক সেই মুহূর্তে কতিপয় লোক, আমি ধারণা করছি তারা মব সৃষ্টি করার জন্য সেখানে উপস্থিত হয়েছিল এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিল এবং যে সমস্ত স্লোগান দিচ্ছিল এগুলো মানে বলতে গেলে বলতেই হয় এই স্লোগানগুলি তৎকালীন সময়ে যায় না। না, তখন তো আমরা চিনতে পারিনি এরা কারা, কিন্তু পরবর্তীতে আমরা শুনেছি এরকম যে তারা শিবির সংশ্লিষ্ট, এরকম আমরা শুনেছি। বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা প্রশাসনে যারা ছিল তারা ভালোভাবে বলতে পারবে। কেননা যারা মব সৃষ্টি করেছে তাদেরকে না ধরে আমাদেরকে সেখানে ধরে নিয়ে গেল এবং নিরাপত্তার কথা বলে যে আপনাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি, নিরাপত্তার কথা বলে তারা সেখানে আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেন। আমাদের এই যে এখানে যুবনেতা আছেন সোহেল ভাই, উনি সেখানে ওসির সাথে কথা বললেন। সেখানে ওসি সাহেব বললেন যে আমরা দেখছি সরকারের সাথে আলোচনা করে তার কি বলতে চায়, ছেড়ে দিবে এরকম একটা বিষয়। কেননা আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম আমার বাংলাদেশ সম্পর্কে, আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমার সংবিধান সম্পর্কে কথা বলতে গিয়েছিলাম। একটা সংবিধান আপনার পরিবর্ধন করা যায়, এটা সংসদ আলোচনার ভিত্তিতেই হতে পারে। সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে কেন? যারা ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে আমরা মনে করি তারাই মব সৃষ্টি করেছে। যারা বাংলাদেশকে চায় না তারাই মব সৃষ্টি করেছে। যারা বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় তারাই মব সৃষ্টি করেছে। সুতরাং সুস্পষ্ট হয়ে বলতে গেলে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, যারা সংবিধানের বিপক্ষে, যারা বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে, ওই মুক্তিযুদ্ধ ৭১ মঞ্চে যারা ছিলেন তাদের, যারা আলোচনা করতে গিয়েছিলেন, যারা আলোচনা শুনতে গিয়েছিলেন, তাদের উপরে তারাই মব সৃষ্টি করেছিল। আমরা যতদূর জানি লতিফ সিদ্দিকী উনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, কিন্তু উনি গ্রেপ্তার হয়েছে হয়তো মনে করতে পারি আওয়ামী লীগের ছিল। তো আপনি কেন গ্রেপ্তার হয়েছিলেন? না, উনি আওয়ামী লীগের কেউ ছিলেন না। উনি আওয়ামী লীগের একজন বহিষ্কৃত নেতা। উনি বঙ্গবন্ধুকে ধারণ করেন, উনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সুতরাং একটা মুক্তিযুদ্ধ নিয়ে যেখানে কথা হবে সেখানে উনি থাকতেই পারেন। আর আমরা যেহেতু কৃষক শ্রমিক জনতা লীগ করি,
এবং আমাদের দলটা আমরা মনেই করি আমরা আমাদের দলটা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল, সেহেতু আমরা ওরকম একটা আলোচনা অনুষ্ঠানে আমরা যেতেই পারি। তো সুতরাং এখন এরকম আলোচনা শোনা যদি অপরাধ হয়, যে মুক্তিযুদ্ধের পক্ষের কথা মানুষের পক্ষের কথা শোনা যদি অপরাধ হয়, তাহলে তো আমরা মনেই করতে পারি যে যারা মব সৃষ্টি করছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ না, এটা আমরা ধরেই নিতে পারি। আর লতিফ সিদ্দিকীর কথা যেটা বললেন, ওই যে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে অনেক আগেই বহিষ্কৃত হয়েছেন, উনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক এবং সেই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেই বোধহয় ওনাকে ওই দিন অ্যারেস্ট করে নিয়েছেন। তো আপনাদেরকে বলছে যে আপনাদেরকে সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে, তো তারপরে এতদিন জেল, মানে এটা কোন উদ্দেশ্যে দিয়েছে, কোন ধারায় আপনাদের জেল দিয়েছে? আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেখানো হয়েছে, কিন্তু এখানে কথা হচ্ছে সন্ত্রাস বিরোধী যে আইনে দেখানো হইলো, আমরা কি সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছি? রিপোর্টার্স ইউনিটির মতো একটা জায়গায়, যেখানে আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা থাকেন, সেই সাংবাদিকদের সামনে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যায়? ষড়যন্ত্র করতে হয় অন্ধকারে, সেখানে তো অন্ধকার ছিল না, আলোর মতো ঝকঝক একটা জায়গায়, পরিষ্কার জায়গায় বসে আমরা কথা বলতেছিলাম। তো সেখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তাদেরকে অ্যারেস্ট না করে, যারা এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেল, স্বাধীনতার পক্ষে কথা বলতে গেল, যারা বাংলাদেশকে যাতে ভালো থাকে, বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, বাংলাদেশ যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে যে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থান যা পরিষ্কার করার জন্যই কিন্তু সেদিন আমরা গিয়েছিলাম, সেখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু যারা নাকি ওই মব সৃষ্টি করলো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাদেরকে অ্যারেস্ট না করে আমাদেরকে অ্যারেস্ট করলো এবং দীর্ঘ সময় থানায় বসিয়ে রেখে রাত্র 1টার পরে ওই আমরা জানলাম আমাদের যুব আন্দোলনের নেতা সভাপতি জনাব সোহেল ভাইয়ের কাছ থেকে যে আমাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। আপনারা আরও প্রশ্ন করতেছিলেন যে দীর্ঘ 3 মাস এতদিন কেন? এখন তো তখন তো সরকার ছিল, ডক্টর ইউনূস সরকার ছিলেন, এটা ডক্টর ইউনূস সরকারই ভালো বলতে পারবেন যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলতে গেল তাদেরকে কেন এতদিন আটকে রাখা হইল। একটা লোক, আমরা যতটুকু জানি, আমরা আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা আইনকে মান্য করি, আইনকে শ্রদ্ধা করি, কিন্তু প্রত্যেকটা লোকেরই জামিন পাওয়ার অধিকার আছে। কিন্তু আমাদেরকে নিম্ন আদালতে জামিন দিল না দিয়ে আমাদেরকে হাইকোর্ট পর্যন্ত আমাদের এই মামলা করালো, তারপর আমরা জামিন পেলাম, এখনও জামিনই আছি, এখনও আমাদের এই মামলা শেষ হয়নি। এই মামলার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেন? এই মামলার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিব? আমাদের তো ব্যবস্থা কিছু মানে এটার একটা যে আপনাদেরকে একটা সন্ত্রাসী একটা মামলা দেওয়া হলো, এই মামলাটা কেন দেওয়া হলো এটা নিয়ে একটা আপনাদের মানে প্রতিবাদমূলক একটা না, এটা আমরা প্রতিবাদ করি নাই, সারা বাংলাদেশের মানুষই প্রতিবাদ করেছে, আমরা দেখেছি, আপনারাও করেছেন, আপনারা সাংবাদিক বন্ধুরা কিন্তু এটার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আমরা এখনও মনে করি যে আমাদের এই অবস্থানটা আমরা পরিষ্কার করেছি যে আমরা ওখানে শিরোনামেই ছিল বাংলাদেশের, আমার বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক আলোচনা। তো যারা নাকি আমার বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ে যারা নাকি আলোচনা করতে যায়, এবং তাদেরকে যখন সেখান থেকে অ্যারেস্ট করে 3 মাস 9 দিন কারাগারে রাখা হয়, তাহলে বুঝতেই হয় যে এই সরকার, তৎকালীন সরকার, এই সরকার বলছি না আমি, তৎকালীন সরকার, আপনার ইউনূস সরকার মনেই করেছে যে এরা তার জন্য কি বলে, তার জন্য ক্ষতিকারক, আমাদেরকে তো মুক্তিযুদ্ধকে তারা ক্ষতিকারক মনে করেছে, যার কারণে আমাদের দীর্ঘদিন যাবৎ আটকে রেখেছে। এবং এই আটকিয়ে রাখার কোনো এখতিয়ার তাদের নাই, কেননা প্রত্যেকটা লোকের জামিন পাওয়ার অধিকার আছে। তারপর আমার কথা বলার সুযোগ দিব। আরেকটা বিষয় আপনারা বলেছেন যে আপনারা কি প্রতিবাদ করবেন, আমরা কেন প্রতিবাদ করব? আপনারা প্রতিবাদ করেছেন, প্রতিবাদ চলছে, আগামী দিনে প্রতিবাদ হবে, এবং বাংলাদেশের মানুষই, যারা মুক্তিযুদ্ধের লোক, যারা মুক্তিযুদ্ধের মানুষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে, তারাই বলবে, যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আপনারাই বলবেন এই কথা, কেন আমাদেরকে অ্যারেস্ট করা হলো।
সুতরাং আমি এখানে বসে বসে আমাকে বয়ান দিব বিষয়টা তা না। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষই এটার আমাদের যে, তবে আমাদেরকে একটা কষ্টদায়ক অবস্থার মধ্যে রেখেছে, একটা কষ্টদায়ক অবস্থার মধ্যে রেখেছে। কারণ বিষয়টা হচ্ছে যে সাধারণত আমি একটা দলের কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক। আমার পদ পদবি বলেই আমি একটু ভালো সুযোগ সুবিধা পেতে পারি, কিন্তু তা না করে আমাকে যে জায়গায় রাখা হয়েছে, যে কষ্ট দিয়েছে, আমার মনে হয় যে একটা স্বাধীন দেশে এবং এরকম একটা পরিবেশে একজন রাজনীতি নেতাকে রাখা যায় না। আগে কোনো সময়েই আমরা বিগত সময়ে দেখেছি যারা রাজবন্দী ছিলেন তাদেরকে একটু মর্যাদাপূর্ণ অবস্থায় রাখা হতো। এখন রাজনীতিবিদদের কোনো সম্মান নাই। হ্যাঁ, এবং আমরা রাজনীতিবিদরা যেন কেমন হয়ে গেছি। হ্যাঁ, এই ব্যাপারেও আমার ব্যাপক কথা আছে, অন্য সময় হলে আপনাদের সাথে কথা বলবো। আমরা বলেছিলাম আমরা নির্বাচনে যাব না, কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন আমরা যাইও নেই। আমরা বলেছিলাম যে দেশে নির্বাচনের একটা পরিবেশ নাই, নির্বাচনের সুস্থ পরিবেশ নাই বলে আমরা নির্বাচনে আসি নাই। কিন্তু আমরা এটাও বলেছিলাম সাথে সাথে এই সরকার মানে তৎকালীন ইউনূস সরকার প্রমাণ করুক একটা ভালো নির্বাচন উপহার দিয়ে যে আমরা যেটা আশঙ্কা করেছি সে আমাদের আশঙ্কা ভুল বলে প্রমাণিত করুক। তো যাই হোক, একটা নির্বাচিত সরকার এসেছে, সেই সরকার দেশটাকে ভালো মতো চালাবে। আমরা দেশের মানুষের নিরাপত্তা চাই এবং একটা মানুষ ভালোভাবে রাস্তায় চলাফেরা করতে পারুক, একটা মা নিশ্চিন্তে তার সন্তানকে ঘরের বাইরে পাঠাতে পারুক, একটা নারী নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারুক, এটা আমরা চাই। আমরা চাই এদেশের মানুষ শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক। এখন দেশের মানুষ শান্তিতে স্বস্তিতে নাই। আমরা চাই এই সরকার দেশের মানুষের মনের মধ্যে শান্তি এবং স্বস্তি এনে দিবে। যারা অ্যারেস্ট হয়েছিলেন অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, অধিকাংশ মুক্তিযোদ্ধা, একমাত্র আমি মুক্তিযোদ্ধা ছিলাম না। হ্যাঁ, আর অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মনে করি এটা মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হয়েছে এবং এই অসম্মানের জবাব নিশ্চয়ই আপনারাও দিবেন, এই বাংলাদেশের মানুষরাও দিবেন। দেখি ৭১কে মুছে দেওয়ার কোনো ষড়যন্ত্র ছিল? এটা তো বলার অপেক্ষা রাখে না। যেখানে ৭১-এর মঞ্চের নামে ৭১ মঞ্চ, সেখানে যেহেতু মব সৃষ্টি করা হয়েছে, এটা বলার অপেক্ষাই রাখে না যে ৭১-কে তারা চায় না। ধন্যবাদ। জি।